যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ কাণ্ডকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকে যে ছবি ধরা পড়েছে, একই সঙ্গে যেভাবে আগুনে জ্বলছে বাংলাদেশ, কি বলবে আজকের আপডেট? দেখো সুপ্রতি, আমরা ধারাবাহিকভাবে দেখাচ্ছি বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে যে এখন আগুন জ্বলছে, একের পর এক হিন্দুকে নির্যাতন করা হচ্ছে, একের পর এক হিন্দুকে অত্যাচার করা হচ্ছে। আর মোহাম্মদ ইউনূসের যেই সরকার, সেই সরকারের যেই নজর, সেই নজর কিন্তু পড়ছে না এখন অবধি সেই হিন্দুগুলোর উপরে, যাদের উপর অত্যাচার হচ্ছে। আর মোহাম্মদ ইউনূসের বলা যায় যে মোহাম্মদ ইউনূসের আশীর্বাদ নিয়েই কিন্তু তারা এই কাজ করছে। কারণ যদি মোহাম্মদ ইউনূসের আশীর্বাদ না থাকতো তাহলে মোহাম্মদ ইউনূস এখন অবধি চুপচাপ কেন বারবার মোহাম্মদ ইউনূস বলছে যে তেমন কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে? তিনি কি চোখে দেখতে পাচ্ছে না যে একের পর এক হিন্দুকে নির্যাতন করা হচ্ছে, একের পর এক হিন্দুকে অত্যাচার করা হচ্ছে? তাই আজ ভারত কাঁপছে, আজ দিল্লি উত্তাল করলো বিশ্ব হিন্দু পরিষদ। তুমি দেখতে পাচ্ছ সুপ্রীতি, আমরা দেখাচ্ছি দর্শকদেরকে যে হাজার হাজার লোক আজ রাস্তায় নেমে আসছে, আজ বের হয়ে আসছে। আজ বাংলাদেশের যে হাই কমিশন আছে দিল্লিতে, সেখানে বাইরে আজ বিক্ষোভ করছে, এক প্রতিবাদ করছে। আর সেখানে কিন্তু তাদেরকে কেউ আটকাতে পারছে না, কারণ প্রত্যেকজন হিন্দুরা জানে যে বাংলাদেশে হিন্দুদের উপর কি হচ্ছে। অর্থাৎ যে এই ছোট ছোট যে যারা ছাত্র নেতা, তাদের যে বক্তব্য, ভারত বিরোধী বক্তব্য, সেই বক্তব্যের পরে কিন্তু বাংলাদেশ জ্বলছে। একের পর এক যে খুন, যে মার্ডার, সেগুলো হতে চলছে। কিন্তু তারপরেও সব নীরব দর্শক মোহাম্মদ ইউনূস, যিনি পুরো বিশ্ব জানে যে নোবেল পুরস্কার লাভ করেছে, নোবেল পুরস্কার বিজেতা, কিন্তু তারপরেও নিজের দেশকে নিজে ভালো মতন রাখতে পারছে না। একের পর এক ঘটনা হয়ে যাচ্ছে। আবার ভারতের দিকে চোখ মোহাম্মদ ইউনূসের প্রথমও ছিল, এখন আবার ভারতের দিকে চোখ। আর তার জন্য কিন্তু এখন ভারতবাসী চুপ নেই। এখন ভারতের প্রত্যেকটা প্রান্তে সবাই বেরোয় আসছে, বাংলাদেশকে ধিক্কার জানাচ্ছে, মোহাম্মদ ইউনূসকে ধিক্কার জানাচ্ছে। আর বাংলাদেশ কিন্তু এখনো ভুলে যাচ্ছে যে ভারত কি, আর ভারতের কাছে কি আছে, বাংলাদেশের কাছে কি আছে। ভারত যদি জেগে যায়, ভারত সরকার যদি জেগে যায়, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে সেটা কিন্তু স্বপ্নেও ভাবা যায় না। তুমি যেহেতু এই কথা বলছো যে ভারত কি, সেটা বাংলাদেশ এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি, তাহলে কি ভারতবর্ষের সময় এসে গেছে এবার বাংলাদেশকে একটা সবক শেখানোর, যেটা ঠিক আমরা বছরের শুরুতেই দেখেছিলাম পাকিস্তানের সাথে ভারত যে শিক্ষা দিয়েছিল, এবার কি বাংলাদেশকে সেই শিক্ষা দেওয়ার প্রয়োজন এসে গেছে? দেখো সুপ্রীতি, ভারত কিন্তু বাংলাদেশের মতন দেশকে কিন্তু ফট করে তেমন কিছু করবে না, কারণ ভারতও জানে যে বাংলাদেশের কাছে কিছুই নেই। আর ডিপ্লোম্যাটিক ওয়ার যদি আমি বলি, হ্যাঁ, ডিপ্লোম্যাটিক ওয়ার যদি শুরু হয়, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু না খেয়ে মরতে হবে। কারণ সব দেখো, অপারেশন সিন্দুরের কথা আলাদা ছিল, পাকিস্তান একটা আমাদের যে পাকিস্তানের সাথে যে আগের দিকে একটা শত্রুতা, সেটা নিয়ে পাকিস্তান যেগুলো করেছিল তার জন্যই কিন্তু অপারেশন সিন্দুর। ভারত কিন্তু কিছু করেনি প্রথমে, পাকিস্তান করার পরে কিন্তু ভারত করেছিল অপারেশন সিন্দুর। কিন্তু বাংলাদেশের কাছে তেমন কি আছে যে ভারত বাংলাদেশকে তেমন করতে যাবে? তাই আমি বলছি যে তেমন ভারত কিছু করবে না, হয়তো আমার মনে হচ্ছে, বা যেটা বলছে সবাই যারা বিশেষজ্ঞ তারাও বলছে। কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়ার, অর্থাৎ ডিপ্লোম্যাটিক ওয়ার যদি ভারত শুরু করে, তাহলে কিন্তু বাংলাদেশ, যে বলা হয় যে বাংলাদেশকে এমনিও বলা হয় যে বাংলাদেশ যদি কাঙ্গাল হয়ে যায় বাংলাদেশ ডিপ্লোম্যাটিক ওয়ারে, তাহলে কিন্তু বাংলাদেশ তখন পস্তাবে, তখন ভাববে যে ভারতের সাথে কি করেছে আর কি করেনি। এখন দেখতে হবে যে আমাদের ভারত সরকার কিভাবে ডিপ্লোম্যাটিক ওয়ারটা শুরু করে। কারণ একের পর এক ঘটনার পর কিন্তু হয়তো আর চুপ থাকবে না ভারত। কারণ বারবার ভারত বিরোধী যে স্লোগান, ভারত বিরোধী যে মন্তব্য, সেগুলো কিন্তু একের পর এক যে নেতারা, ছাত্র নেতা হোক বা বাংলাদেশের যে নেতাগুলো আছে, যারা মৌলবাদী যারা নেতা, যারা পাকিস্তানকে সমর্থন করে, যারা উগ্রপন্থীকে সমর্থন করেন, তাদের সেই বক্তব্য যেগুলো দিচ্ছে, আমার মনে হয় না, বা যারা বিশেষজ্ঞ আছে তারাও বলছে যে এবার হয়তো ভারত চুপ থাকবে না, এবার কিছু না কিছু জবাব দিবে। সেভেন সিস্টারের দিকে নজর যে দিয়েছে, এবার কিন্তু সেই নজর কিন্তু কেড়ে নিবে ভারত। আর সেটা কিন্তু হতে চলছে সুপ্রীতি। সেটা বাংলাদেশ কিন্তু নিজের পায়ে, যে আমরা বলি নিজের পায়ে নিজে কুলারি মারছে, সেটা কিন্তু এখন সবাই দেখতে পাচ্ছে। আর আজ আমরা দেখাচ্ছি, দেখো দিল্লি কেঁপে উঠছে, দিল্লি উত্তাল হয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ জেগে উঠেছে। আর যদি এমন দল সংগঠন ভারতের জেগে ওঠে, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু স্বপ্নেও ভাবতে পারবে না তাদের সাথে কি হতে চলছে সুপ্রীতি। অর্থাৎ রাজনৈতিক থেকে শুরু করে অরাজনৈতিক প্রতিটা দল, প্রতিটা সংগঠন এই মুহূর্তে জেগে উঠেছে, গর্জে উঠেছে। তন্ময়, তুমি যেমনটা বলছিলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি, দিল্লির যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি কিন্তু আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি। সেই জায়গাতে দাঁড়িয়ে এবার এই যে সাধারণ মানুষ গর্জে উঠেছে, এবার কি বাংলাদেশকে সেই জায়গায় ভয় কি বাংলাদেশের এবার বুক কেঁপে উঠবে?
দেখো সুপ্রীতি, আমি যদি ভিজুয়ালসটা দেখাতে বলি, তুমি দেখাচ্ছ ভিজুয়ালসটা, আমি একটু দেখাতে বলবো পিসিআরকে। যেই ছবিটা আমরা দিল্লির দিকে দেখাচ্ছি, দেখো কত হাজার হাজার বিশ্ব হিন্দু পরিষদের যারা সমর্থন করছেন বা বাংলাদেশের মধ্যে যে হিন্দুদেরকে অত্যাচার করছে সেই বিক্ষোভ নিয়ে দেখো কত হাজার হাজার লোক রাস্তায় নেমে আসছে। অর্থাৎ এই শুধু একটা মাত্র সংগঠন নেমে আসছে, বিশ্ব হিন্দু পরিষদ। আর যদি ভারতের যদি সব সংগঠন বের হয়ে আসে, তাহলে তুমি চিন্তা করো, যে চিন্তার বাইরে হবে যে বাংলাদেশের অবস্থা কি হবে। আর ভারত সরকার তো এখন অবধি কোনো কিছু ইনিশিয়েটিভ তেমন নেয়নি, কারণ ভারত সরকার জানে যে বাংলাদেশের সাথে ভারত লড়াই করে কিছু লাভ হবে না। কারণ বাংলাদেশের কাছে পশ্চিমবঙ্গ যে রাজ্যে, পশ্চিমবঙ্গ একটা যতটুক রাজ্য ততই বড় কিন্তু বাংলাদেশ। অর্থাৎ ডিপ্লোম্যাটিক ওয়ার যদি শুরু করে ভারত সরকার, তাহলে কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়ার শুরু করার পর কিন্তু বাংলাদেশ যে কাঙ্গাল হয়ে যাবে সেটা কিন্তু আমরাও 500% আমি বলতে পারি। সেটা আমিও না, পুরো বিশেষজ্ঞরাও বলছে। আর যে তন্ময় আমি একটু থামাবো। অর্থাৎ তন্ময়, তুমি যেমনটা বলছো যে এই বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে ভারতবর্ষের যে কোনো একটা রাজ্যই কাফি, এবং এই বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য গোটা বিশাল যদি ম্যান পাওয়ার নেমে আসে, তাহলে বাংলাদেশকে খুঁজেই পাওয়া যাবে না ম্যাপ থেকে। আমি এই মুহূর্তে ভিডিও ওয়ালে ঠিক দুটো ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। একদিকে দিল্লির ঠিক কমিশনের সামনের যে ছবিটা, হাই কমিশনের সামনে বিক্ষোভের ছবিটা দেখতে পাচ্ছেন, ঠিক অন্যদিকে তন্ময় রয়েছে নিউজ রুম থেকে। সেখানে তন্ময় যেমনটা তুলে ধরছে যে এই যে নির্যাতন বাংলাদেশে শুধুমাত্র সংখ্যালঘু হিন্দুদের উপরে যে নির্যাতন হচ্ছে তেমনটা নয়, বাংলাদেশের বুকে বর্তমানে সংখ্যাগুরুরাও নির্যাতিত। তন্ময়, ঠিক যেমনটা আমরা গত বৃহস্পতিবারের ছবিটা দেখছিলাম, যেখানে ওসমান হাদি তার মৃত্যু, এবং তারপরে দেখা গেল যে দীপু দাসের এই নির্মম তার উপরে যে আচরণ, তাই সব মিলিয়ে যদি বলি যে শুধুমাত্র যে সংখ্যালঘুরা সেখানে আতঙ্কিত রয়েছেন তেমনটা নয়, সেখানে বাংলাদেশের যারা নাগরিক তারাও ইউনূসের আমলে আজকের দিনে নিরাপত্তাহীনতা, জীবন সংশয় ভুগছে। তন্ময়, কি বলবে? সুপ্রীতি, দেখো তুমি ঠিকই বলছো। আর বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা কিন্তু এখন পুরো বিশ্ব দেখছে। একটা কথা বলে না যে চোরের মার বরগলা, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের। চোরের মার বরগলা হচ্ছে মোহাম্মদ ইউনূস। কারণ বাংলাদেশ একের পর এক করে যাচ্ছে, ভারত কিন্তু চুপচাপ আছে, ভারত কিছু বলছে না। কিন্তু যদি ভারত জেগে যায়, তাহলে মোহাম্মদ ইউনূসের যে রাষ্ট্র বাংলাদেশ, তার কি অবস্থা হবে দেখো সুপ্রীতি। সেটা আমরা কি বলবো সেটা ভাবাও যায় না। যদি ভারতের ঘুম যদি ভাঙে, কিছুক্ষণ পরেই সুপ্রীতি আমার সঙ্গে একজন নেতা বা একজন, তুমি বলতে পারো স্বামীজি, একজন আমার সঙ্গে আমার সঙ্গে থাকবে। আমি ওনার দিকেও জিজ্ঞাসা করতে পারবো সেই সময় উনি কি বলতে চায়, মোহাম্মদ ইউনূসকে কি বলতে চায়, বাংলাদেশকে কি বলতে চায়, আর হাসনাত আব্দুল্লাহকে কি বলতে চায়। আর আজ নিউজ লাইভ বাংলা আমরা গত 3 দিন ধরে আমরা ধারাবাহিকভাবে দেখাচ্ছি বাংলাদেশের যে ঘটনাগুলো আমরা ধারাবাহিকভাবে দেখাচ্ছি। কিন্তু একটা কথা আমি বলবো, দেখো সুপ্রীতি, ছোট বাচ্চাদেরও লজ্জা থাকে, কিন্তু মোহাম্মদ ইউনূসের লজ্জা এখনো অবধি নেই। মোহাম্মদ ইউনূস এখন অবধি কিন্তু আমি বলবো, তোমাকে বলেছিলাম না যে চোরের মার বরগলা, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের। আর শেখ হাসিনা কিন্তু একটা যে ইমেল, একটা ইন্টারভিউতে কাল বলেছে শেখ হাসিনা যে মোহাম্মদ ইউনূসের যে চলাকালীন বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আগে তেমন হয়নি, কিন্তু মোহাম্মদ ইউনূস আসার পর দিকে কিন্তু একের পর এক ঘটনা এরকম হচ্ছে। আর সেটা কিন্তু একমাত্র মোহাম্মদ ইউনূসের ছত্রছায়া হচ্ছে, মোহাম্মদ ইউনূসের যে উস্কানিমূলক মন্তব্য সেগুলোতে হচ্ছে। আর যে এনসিপি, আমি বলবো যে বাংলাদেশের যে এনসিপির যে ছাত্র নেতারা আছে, ঠিক আছে একজন ছাত্র নেতার ইতিমধ্যে ওনার মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুটা কবে হয়েছে, হাসনাত আব্দুল্লাহ যেগুলো মন্তব্য করেছে সেই মন্তব্যগুলো করার পর হয়েছে। অর্থাৎ যে এই উস্কানিমূলক মন্তব্যের জন্য যে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে, তাদের মাথায় কিন্তু সেটা ঢুকছে না। কারণ আগের দিকে আমি বলে যাচ্ছি যে বাংলাদেশের কাছে তেমন কিছু নেই যেটা ভারতের কাছে আছে, তাই ভারত কিন্তু এখনো কোনো স্টেপ নিচ্ছে না। যদি ভারত স্টেপ নেয়, যদি ডিপ্লোম্যাটিক ওয়ার শুরু করে, তাহলে কিন্তু সুপ্রীতি আমি আবার বারবার একটাই কথা বলবো, তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূস হাতে বাটি নিয়ে রাস্তার মধ্যে বসতে একদম 500% কি 1000% এটা সত্যি হতে হবে। মোহাম্মদ ইউনূসের মতন লোক হাতে বাটি নিয়ে বাংলাদেশের রাস্তার মধ্যে বসবে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের আমলে যে ধরনের তোমার উস্কানিমূলক মন্তব্য বা প্রচার চলছে, বিশেষ করে ভারত বিরোধিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখি এই যে বারবার 7 সিস্টার্স দখল করে নেব, উত্তর পূর্বাঞ্চলকে দখল করে নেব, এই যে একটা দিবা স্বপ্ন দেখছে বাংলাদেশ, যদিও সেই স্বপ্ন বা সেই ভাবনা চিন্তাকে ভারত বিন্দু মাত্র পাত্তা দেয় না। তার কারণ হচ্ছে ভারতকে দখল করা তো অনেক দূরের কথা, ভারতের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা পর্যন্ত নেই এই মোহাম্মদ ইউনূসের
আমলে এই জামাত মৌলবাদীদের, তন্ময় এই যে লাফালাফি তাদের শুরু হয়ে গেছে, যেটা গত বছর থেকে 24 সাল থেকে যেটা শুরু হয়ে গেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে, আলটিমেট তুমি যদি দেখো যে আজকে ভিসা বন্ধ করা হয়েছে, সমস্ত হাইকমিশন অফিসকে যে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, সেই জায়গায় আলটিমেট ক্ষতিটা কাদের হচ্ছে? আলটিমেট ক্ষতিটা তো এই নির্বুদ্ধিতার দেশের হচ্ছে, কারণ সেখানে যদি চিকিৎসা থেকে শুরু করে সমস্ত কিছুর উপর তো ভারতের উপর নির্ভরশীল এই বাংলাদেশ। এইটুকু কি বুদ্ধি ইউনুস, তাও আবার তিনি নাকি ডক্টর, নোবেল জয়ী, তার দিমাগে ঢুকছে না? তন্ময়, একদম দেখো, বাংলাদেশের দিকে কিন্তু বলা যায় যে দেখো, ভারতবর্ষে চেন্নাই হোক, আগরতলা হোক, বিভিন্ন প্রান্তে কিন্তু বাংলাদেশ দিকে চিকিৎসার জন্য আসে। এখন সবচেয়ে বড় কথা, সেই রোগীরা কি করবেন, সেই রোগীরা কি করবেন, তারা কিন্তু এখন ভারতে আসতে পারবেন না, তাদের চিকিৎসা করতে পারবে না, কারণ বাংলাদেশে তেমন কোনো চিকিৎসালয় নেই, বা তেমন কোনো হসপিটাল নেই, বা তেমন মেডিকেল যে একটা হাই ট্রিটমেন্ট ফেসিলিটি তেমন কিছু নেই। আর যদি করতে হয় তাহলে ভারতে আসতে হয়। এখন এই মোহাম্মদ ইউনুস, এই যে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের জন্য যদি সেই রোগীরা যদি ভারতে আসতে না পারে, তাহলে তাদের কি অবস্থা হবে, সেই কথাগুলো চিন্তা করছে না। হাসনাত আব্দুল্লাহর মতন এই যে 2 টাকার যে চকলেটের প্যাকেট হাসনাত আব্দুল্লাহ, তার মাথায় কি সেই জিনিসটা নেই যে তাদের দেশের দিকে যে ভারতের মধ্যে চিকিৎসা করতে আসে, তারা কি করবে, তাদের কি হবে? হাসনাত আব্দুল্লাহ সঙ্গে হাসনাত আব্দুল্লাহর আরেকজন সহযোগী বলছিল, আমি শুনেছিলাম সুপ্রীতি পরশুদিন বলতেছিল যে যদি বাংলাদেশ যদি টাকা না পাঠায় তাহলে ভারত চলতে পারে না, যদি বাংলাদেশ টাকা না পাঠায় তাহলে ভারত চলতে পারে না। আরে বুর্বকগুলো সবচেয়ে বড় কথা জানে না যে ভারতের দিকেই তাদের যে আমদানি হচ্ছে, ভারতের জন্যই তা বাংলাদেশ আজ বেঁচে আছে। আর যদি ভারত যদি আজ কোনো স্টেপ নেয়, সেখানে কিন্তু পাকিস্তানও কিছু করতে পারবে না, সেখানে চায়নাও কিছু করতে পারবে না, কারণ পাকিস্তান অলরেডি জানে যে ভারত কি করতে পারে। সেটা কয়েক মাস আগে দেখিয়ে দিয়েছে পাকিস্তানকে ইন্ডিয়া। অর্থাৎ যে এই যে মৌলবাদী নেতাগুলো আছে, বা তোমার এই উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যে জড়িত বা যে কার্যকলাপগুলো করছে, সেগুলো কিন্তু বাংলাদেশের নিজের ক্ষতি নিজেই করছে, বাংলাদেশের জনগণের ক্ষতি করছে। এখানে কারোর কোনো লাভ হচ্ছে না। কে মারা যাচ্ছে? বাংলাদেশের ছাত্র নেতারা মারা যাচ্ছে, এক একজনের পর এক একজনকে গুলি করে মারছে। সুতরাং একটাই কথা বলবো যে নিজের দেশকে নিজে বাঁচাতে গেলে এই যে উস্কানিমূলক মন্তব্যগুলো বা তোমার এই ভারত বিরোধী মন্তব্যগুলো, সেগুলো বন্ধ করতে হবে, কারণ তাদের দেশে তাদের ভাই বোনেরাই মারা যাচ্ছে, ভারতে কেউ মারা যাচ্ছে না। হ্যাঁ, ভারতের আমি একটাই কথা বলবো যে ভারতে একটাই ক্ষতি হচ্ছে, যে ভারতের রাজপথে এইভাবে বিক্ষোভ হচ্ছে। আমাদের ভারতবাসীরা জানে, যদি আমরা এখানে বিক্ষোভ নাও করতে পারি, যদি ওখানে হিন্দুর উপর আক্রমণ না হয়, ভারতে বিক্ষোভ হবে না, তো ভারতের কি অসুবিধা? এখানে ভারতের কোনো অসুবিধা নেই। অসুবিধাটা কার হবে? ক্ষতিটা কার হবে? বাংলাদেশের লোকদের হবে। তো মোহাম্মদ ইউনুস এত বয়স হয়ে গেছে, এত একজন জ্ঞানী গুণী লোক, উনার মাথায় কি কথাটা ঢুকছে না? এত লোক গালি দিচ্ছে। এই জায়গায় তন্ময়, তুমি যেহেতু এই ছাত্রদের কথা বললে, সেই ছাত্রদের জায়গায় আরো বেশ কিছু প্রশ্ন এই ক্ষেত্রে উঠে আসছে। আমি থামাবো তোমাকে একটু। এই মুহূর্তে আমি আরো একবার দেখাবো, এই মুহূর্তে আমাদের এই ব্রেকিং আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ কাণ্ডের বিরোধিতা এই মুহূর্তে একেবারে দিল্লি, এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তাল দিল্লিতে একেবারে হাই কমিশন অফিসের সামনে দাঁড়িয়ে চলছে বিক্ষোভ। বাংলাদেশে হিন্দুদের উপর যে ধরনের নির্যাতন, সেই নির্যাতনের একেবারে তুমুল বিরোধিতা জেগে উঠেছে ভারতবর্ষের প্রতিটা রাজনৈতিক এবং তার সঙ্গে অরাজনৈতিক সংগঠন, দল, প্রত্যেকে এই মুহূর্তে শামিল বিক্ষোভে। কারণ আলটিমেট ক্ষতি কাদের হচ্ছে? বাংলাদেশের হচ্ছে। যেমনটা তন্ময় তুমি বলছিলে যে মায়ের যদি কোনো কোল খালি হয়ে থাকে, সেটা বাংলাদেশের, প্রতিটা সন্তান বাংলাদেশের, সেটা সংখ্যালঘু হোক, সেটা সংখ্যাগুরু হোক, মায়ের কোল খালি হচ্ছে বাংলাদেশের বুকে। আজকের দিনে হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য আমরা পেয়েছিলাম সাম্প্রতিককালে, যে এই যে সমস্ত তোমার বাংলাদেশের যে সমস্ত তোমার যে জায়গাগুলো রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তোমার এই যে জঙ্গি তৈরি হচ্ছে, আমরা যদি দেখি সেই জায়গাতে দাঁড়িয়ে সেটা কতটা ঠিক বলে আজকের দিনে তোমার প্রাসঙ্গিকতা মনে হচ্ছে? হিমন্ত বিশ্ব শর্মা যেটা জানিয়েছিলেন, সেই জায়গায় কি বলবে? দেখো, অসমের মুখ্যমন্ত্রী বাংলাদেশকে কেয়ার করে না, কারণ উনি বারবার বলছে যে বাংলাদেশ আমার জন্য কোনো বড় কথা না। অর্থাৎ এই ছোট মোটো কথা, বাংলাদেশ, আমি তোমাকে বললাম সুপ্রীতি, পশ্চিমবঙ্গ যে আমাদের রাজ্য, সেই পুরো রাজ্যটা মিলে একটা বাংলাদেশ হবে হয়তো। সুতরাং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তেমন কোনো কিন্তু কেয়ার করে না, আর বাংলাদেশকে কেয়ার করার মতন কিছু নেই সুপ্রীতি। মুখ্যমন্ত্রী না, ভারতের জনগণরাও কিন্তু বাংলাদেশকে তেমন কোনো কেয়ার করে না। সেটা তোমার খেলার মাঠেই হোক, সেটা তোমার রাজনীতি পলিটিক্যাল দিকেই হোক, বা সেটা তোমার অন্য দিকেই হোক,
সো ভারত কোনোদিন বাংলাদেশকে কেয়ার করে চলেনি আর চলবেও না, কারণ ভারতের যে রুপি সেই রুপি বহুত উপরে আছে, বাংলাদেশের টাকা বহুত নিচে আছে। অর্থাৎ বাংলাদেশ একটা সাপোর্টিভ কান্ট্রি, অন্য দেশের দিকে সাপোর্ট নিয়ে চলছে বাংলাদেশ। সুতরাং বলা যায় যে বাংলাদেশ এখন ভেন্টিলেশনে আছে, যদি ভেন্টিলেশনে সুইচটা অফ করে দেয় বাংলাদেশ মরে যাবে, শেষ। অর্থাৎ বাংলাদেশ ভারত সরকারের জন্য বাংলাদেশ কোনো মানে কোনো কেয়ারের জিনিস না। হ্যাঁ, একটা জিনিস কেয়ার করছি, একটা জিনিস ভারতের জনগণরা কেয়ার করছে, একটা জিনিস ভারত সরকার কেয়ার করছে যে হিন্দুর উপর আক্রমণ হচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদও কেয়ার করছে যে হিন্দুর উপর আক্রমণ হচ্ছে। তাই আজ দিল্লি কাঁপছে, তাই আজ বাংলাদেশের হাই কমিশনের যে কার্যালয় সেই কার্যালয়ের বাইরে পুরো আজ উত্তাল হয়েছে। অর্থাৎ এটা একটা ডেমো দিয়েছে। আর হয়তো যদি আর এরকম কন্টিনিউয়াসলি হতে থাকে তাহলে কিন্তু আর ডেমো দিবে না সুপ্রীতি, এবার কিন্তু কোনো না কোনো একটা ব্যবস্থা করবে, আর সেটা কিন্তু অনেক ভয়ঙ্কর ব্যবস্থা হবে। আর তার জন্য কিন্তু দায়ী থাকবে মোহাম্মদ ইউনিস, তার জন্য দায়ী থাকবে হাসনাত আব্দুল্লাহ, তার জন্য দায়ী থাকবে বাংলাদেশের সেই চতুর পণ্ডিতগুলা। একেবারে তন্ময় রয়েছে আমার সাথে, এবং তারই সাথে একদিকে তন্ময় এবং অন্যদিকে আমরা দেখাচ্ছি সেই দিল্লির ছবি যেখানে হাইকমিশন সামনে এই মুহূর্তে দাঁড়িয়েছে বিক্ষোভ, এখনো পর্যন্ত চলছে সেই বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন। এবং অন্যদিকে দাঁড়িয়ে বাংলাদেশ হাইকমিশনের সামনের এই বিক্ষোভ, সেখানে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চলছে বাংলাদেশে তার বিরুদ্ধে এবার গর্জে উঠেছে সাধারণ মানুষ। গতকালকে আমরা দেখেছিলাম একেবারে দিনভর অসম থেকে শুরু করে বাংলা, ত্রিপুরা, প্রতিটা প্রান্তে চলছে এই বিক্ষোভের আগুন, প্রতিটা প্রান্তে চলছে একেবারে বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ। হাইকমিশন অফিসের সামনে গিয়ে বিক্ষোভ, এবার দিল্লির বুকে সেই ছবি ধরা পড়েছে। যেমনটা তন্ময় আমাদের সাথে রয়েছে, অনেকক্ষণ ধরে আমরা তন্ময়ের সাথে কথা বলছি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করছি, যেখানে ইতিমধ্যে মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে যে জঙ্গি প্রডিউস হচ্ছে সেটা হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন। এবং গতকালকে তন্ময় রাজ্যের মুখ্যমন্ত্রী আরো একটি বক্তব্য উঠে এসেছে ভীষণই গুরুত্বপূর্ণ, যে ভারত সমস্ত কিছু নজরে রেখেছে বা দেখছে, এমনকি রাজ্য সরকারও বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে, বিশেষ করে দীপু চন্দ্র দাসের এই হত্যা, তারপরে সীমান্তকে আঁটোসাঁটো রাখা। কারণ এই মুহূর্তে অসমের সীমান্ত কিন্তু যথেষ্ট একটা চিন্তার মধ্যে, কারণ তুমি সাম্প্রতিককালে আমরা দেখছি যে রাজ্যে যেভাবে উচ্ছেদ অভিযান চলছে, কারণ বাংলাদেশিরা অবৈধভাবে প্রবেশ করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে তারা যদি ভারতবর্ষে পালাতে এভাবে পালিয়ে আসতে চাইছে, কারণ কি তাদের দেশে থাকার কোনো রকমের তাদের সুযোগ নেই, জায়গা নেই। ভারতবর্ষ এবার সমস্ত রকম ভাবে সেই কপাট বন্ধ করে দিচ্ছে। কোথায় পালিয়ে বাঁচবেন এবার বাংলাদেশিরা? একদম, দেখো উচ্ছেদ অভিযান চলছে, আর এই কথা কিন্তু মুখ্যমন্ত্রীও বলছে। অসমের প্রত্যেকটা দিকে কিন্তু নজর আছে মুখ্যমন্ত্রীর। আর মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিল যে কিছু না কিছু একটা হতে চলছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেই কথাটা বলেছেন তিনি কিন্তু জানে, কিন্তু তিনি সেইভাবেই কিন্তু যে আমরা বলি না প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ উনি কিন্তু আগের দিকে সব কিছু রেডি রেখেছে। কারণ অসমের যে বাউন্ডারিটা তুমি বলতে পারো যে বাংলাদেশের সাথেই আমরা শেয়ার করি, আমরা ইন্ডো বাংলা বর্ডার আমরা শেয়ার করি, অর্থাৎ যে সেখানেও কিন্তু করা নজর রাখা হয়েছে। কিন্তু আমি তোমাকে বারবার একটাই কথা বলছি সুপ্রীতি, বাংলাদেশকে কেয়ার করা হচ্ছে না, কেয়ার করা হচ্ছে সেই উগ্রপন্থীদেরকে, সেই যে মৌলবাদী নেতাদেরকে, তাদের যে উস্কানিমূলক মন্তব্য বা তাদের যে ভারত বিরোধী যে মন্তব্য, সেগুলো কিন্তু যে একটা অন্য তাদেরকে যে মোটিভেট করছে সেগুলোর প্রতি নজর রাখা হচ্ছে। অর্থাৎ এখন আমি তোমাকে একটাই কথা বলবো যে যদি এখন জল যদি মাথার উপরে চলে যায় তাহলে কিন্তু কিছু না কিছু একটা ব্যবস্থা ভারত সরকার নিবে, অসম সরকার নিবে। আর এইবার যদি ব্যবস্থা নেই, আমি একটাই কথা বলবো, মোহাম্মদ ইউনিস কিন্তু হাতে বাটি নিয়ে ঢাকার রাজপথে বসতে হবে। এটা কিন্তু খাটাং